চীনের কাছ থেকে ইরান জে-10C মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটে ডেলিভারি পেতে শুরু করেছে। প্রথম পর্যায়ে 40টির মতো যুদ্ধবিমান তারা অর্ডার করেছে। প্রথম ব্যাচ ইতিমধ্যে তেহরানে পৌঁছে গেছে। বন্ধুরা, মুখরোচক সংবাদ, প্রচণ্ড রকমের আত্মবিশ্বাস জোগানো সংবাদ। যারা আমাদের মতো অবস্থান থেকে বা দেশ থেকে মূলত ইরানকে সহায়তা করার জন্য মুখে আসেন এবং ইরানকে সমর্থন করছেন এই যুদ্ধে, মূলত তারা আবার সুন্নি গোষ্ঠী। বন্ধুরা, আমরা বাংলাদেশে থেকে মূলত ইরানের প্রচণ্ড রকমের ফ্যান, কারণ ইরান এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়ছে। আবার ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে সারা বিশ্ব চালায়। বিশেষ করে বাংলাদেশে মার্কিন পলিসি এই মুহূর্তে খুব চমৎকৃত করছে এবং সমাদর আদর দুইটাই হচ্ছে, বা আলোচনা সমালোচনা সবই হচ্ছে। যাই হোক, ওদিকে আমি যাব না। আমার মূল বক্তব্য হচ্ছে যে আপনার সৌদি আরবকে আমরা প্রথমভাবে সমর্থন করি সুন্নি ইসলামিক গোষ্ঠী হিসেবে, বা পুরো মধ্যপ্রাচ্য আমরা সমর্থন করি সৌদি আরব লিঙ্কেজ যে সকল দেশগুলো আছে তাদেরকে, এবং সেখানে আমাদের হজ থেকে শুরু করে ধর্মীয় যে ব্যাপারগুলো রয়েছে সেখানে আছে। আবার শিয়াদের আমাদের দেশ থেকে প্রচণ্ড রকমের ধর্মীয়ভাবে আসলে তাদেরকে ওইভাবে দেখা হয়, কিন্তু যুদ্ধকালীন ব্যাপারে আসলে আমাদের নীতির সাথে আর একটা মেলে না। আমরা অবশ্যই এখানে সৌদি আরব বা গালফ কোঅপারেশনের যে কান্ট্রিগুলো রয়েছে ধর্মীয়ভাবে হিসাব করলে সেগুলোকে সমর্থন করব, কারণ এই মুহূর্তে ইরান একেবারে খুল্লা করে মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোতে আক্রমণ পরিচালনা করছে। বন্ধুরা, আমরা সমর্থন করছি এখানে ইরানকে, আবার ওপাশতে আমরা ধর্মীয়ভাবে সমর্থন করছি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার টাতার যারা আছে তাদের। আবার শিয়া গোষ্ঠীর এক প্রকার আমরা মুসলিম বলেই তাদেরকে শিয়া স্বীকার করি না, অনেকে স্বীকার করে না এটি। যাই হোক, এটা ধর্মীয় বিষয়, আমি ওদিকে যাব না। তবে আমরা যে আসলে অর্ধেক জেনে আর অর্ধেক না জেনে এই সকল বিষয়গুলো সমর্থন করি আবেগের ভিত্তিতে, পররাষ্ট্রনীতি, কূটনীতি বা সামরিক বিষয়গুলো আমাদের খুবই কম আন্দোলিত করে, কারণ আমরা হয় আমজনতা, আমরা খুবই আবেগের সাথে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করি, কিন্তু দূরদর্শী চিন্তার মাধ্যমে এই সকল বিষয়গুলোকে আসলে আমরা দেখতে চাই না। আর আমরা দেখলে বা না দেখলে কিচ্ছু যায় আসে না, কারণ বিশ্বে আমাদের এই সকল চিন্তা, এই সকল বিষয়গুলোর প্রভাব একেবারেই জিরো। আমাদের দেশের সামগ্রিক সক্ষমতা এবং অর্থনৈতিক সক্ষমতা বলেন বা সামরিক সক্ষমতা বলেন, বিশ্বে প্রভাব ফেলানোর মতো কিছুই নাই। বিশ্ব বাদ দিলাম, আঞ্চলিকভাবে বাংলাদেশ প্রভাব ফেলানোর মতো কোনো সামরিক শক্তি, কোনো ভৌগোলিক বা কোনো আঞ্চলিক শক্তি নয়। সুতরাং এইটা নিয়ে আসলে আমাদের যত মাথা ব্যথা থাকুক, ইরান বা তাদের পার্শ্ববর্তী দেশসমূহ বা আমেরিকার কোনো মাথা ব্যথা নাই। সুতরাং আমরা আমাদের মতো চায়ের দোকান ফাটায় ফেলবো, অন্য কিছু যাই করব, আসলে আমাদের যে বাস্তবতা সেটি স্বীকার করে থাকতে হবে আমাদের আবেগের সাথে। এটি নিয়ে আমরা পুলকিত হই, আমরা নিজেদের শান্তি অনুভব করি, কিন্তু প্রকৃত বাস্তবতার সাথে আমরা কখনোই বিশ্লেষণধর্মী কিছু শিখতে চাই না বা জানতে চাই না। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, আমরা কিভাবে পুলকিত হই বা শান্তি অনুভব করি এটা বুঝে গেছে আমাদের অধিকাংশ জাতীয় পত্রিকা। গতকাল একটা জাতীয় পত্রিকার সংবাদে দেখলাম চীনের কাছ থেকে জে-10C ডেলিভারি পাওয়া শুরু হয়ে গেছে ইরানের। বন্ধুরা, প্রথম শ্রেণীর একটি পত্রিকা কত বড় গর্ধবমার্কা সংবাদ প্রকাশ করতে পারে, আসলে এটি আমার বোঝে আসে না। এমন একটি সংবাদ আপনি সোর্স বা বাস্তবিক পক্ষে নিশ্চিত না হয়ে কিভাবে করতে পারেন? মানুষকে বোকা বানানোর জন্য বা ধোঁকা দেওয়ার জন্য, নাকি সস্তা টিআরপি অথবা সস্তা আপনার মনোযোগ আকর্ষণের জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করেন? যাই হোক, আপনি যাদের রেফারেন্স দেন সেগুলো কোনো রেফারেন্সের ভিতরেই পড়ে না। এই সকল রেফারেন্স ঠিক আপনার পত্রিকার মতো বা আপনার ইলেকট্রনিক মিডিয়ার মতোই। বন্ধুরা, এখন এই জাতীয় ইলেকট্রনিক বা পত্রিকাগুলোর প্রতি মানুষের আস্থা কোথায় থাকে? যাই হোক, আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, আসলেই সত্যি কি ইরান চীনের কাছ থেকে এই জে-10C মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট অর্থাৎ সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি আসলে পাচ্ছে কিনা? বন্ধুরা, এখনও পর্যন্ত আমার জানা মতে হয়তো কথাবার্তা হয়ে থাকতে পারে, ডেলিভারি তো দূরের কথা, মূলত একটা বিমানও ইরানে গেছে বলে আমার জানা নাই। তারপরে যদি যেয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নেব পরবর্তীতে, আপনারা একটু দেখেন। আমি হয়তো পরবর্তীতে আরও একটু বিভিন্নভাবে দেখার চেষ্টা করব। বিশ্বস্ত সূত্র বা যে সকল বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য বিশ্বব্যাপী নন্দিত ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে, আমি তাদের কাছে এমন কোনো সংবাদ আসলে পাইনি। অনেকে তারাও আসলে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এমনভাবে এটি উপস্থাপনা করে যেন এটা পেয়ে গেছে। আসলে ঘটনা কি? আসলেই কি এই ডেলিভারি হয়ে গেছে ইরানের অভ্যন্তরে? বন্ধুরা, তারা ব্রিক্স নিউজ নামক একটা এজেন্সি দিচ্ছে, কয়েকটা ইনস্টাগ্রামের রেফারেন্স দিয়েছে। আসলে এগুলো রেফারেন্স হতে পারে না। আপনি যখন একটা জাতীয় দৈনিক হিসেবে কোনো কিছু লিখবেন, সেখানে বাস্তবসম্মত বিভিন্ন প্রথম সারি বা স্থায়ী এবং সোর্স ভিত্তিক এমন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার রেফারেন্স থাকা উচিত। যাই হোক, এখনও পর্যন্ত আমার জানা মতে ইরানের অভ্যন্তরে এমন ধরনের কোনো ডেলিভারি যায় নাই, কারণ চীন খুব ভালো করে জানে তারা যতই গোপনে সহযোগিতা করবে, আনুষ্ঠানিক সহযোগিতা এই মুহূর্তে ইরানের অভ্যন্তরে তারা পাঠাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্কের মূল্য দেয়। বন্ধুরা, অর্থনৈতিক সম্পর্ক আলাদা বিষয়,
যেটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা চীন বলেন বা ভারত বলেন, তারা ভৌগোলিক সম্পর্ক বা পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে পরিপূর্ণভাবে অর্থনৈতিক ট্রানজ্যাকশনকে বা সম্পর্ককে মিলায় না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটি অন্যের উপর চাপ তৈরি করার জন্য ব্যবহার করে, কিন্তু এমন দেশের সাথে তারা সেটি ব্যবহার করবে না যেটি তাদের ক্ষতিগ্রস্ত করবে। আমার মতো দেশের বিরুদ্ধে তারা করবে, কিন্তু ভারতের মতো দেশের বিরুদ্ধে তারা সেটি পরিপূর্ণভাবে ডিসপ্যারেটলি যাবে না। 50% 100% ট্যাক্সের কথা ভারতের উপর দেওয়া হয়েছিল, ভারত সেটিতে আসলে তার মতো করে ড্রিল করেছে সেটিকে। ভারতই একমাত্র দেশ মূলত যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার জ্বালানি ক্রয় করার জন্য ভারতের উপরে 50% পর্যন্ত ট্যাক্স আরোপ করে, ভারত সেটির সাথে কম্প্রোমাইজ করে নেই, সোজা কথা। সুতরাং ভারত খুব ভালো করে জানে যে আমেরিকা যে পরিমাণ এখানে রপ্তানি করে এবং ভারত যে পরিমাণ আমদানি করে বা পুরো ব্যাপারগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র যাই করুক, ভারতের সাথে ডিসপ্যারেটলি আসে বাণিজ্য সম্পর্কে তারা বাধা তৈরি করতে পারবে না। দীর্ঘমেয়াদীভাবে কূটনৈতিক এবং রাজনৈতিক বা ভৌগোলিক এবং বাণিজ্যিক সব ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপ্রাচ্যে তার বিশেষ করে যেমন রাজনীতি এবং এশিয়াতে তার রাজনীতি ধরে রাখতে হলে মূলত ভারত ছাড়া তাদের গতি নাই, ভারতকে তাদের লাগবেই। সুতরাং এখানে নতুন যেন পররাষ্ট্র নীতি তো দূরে থাক, ভারত এখানে চোখে চোখ রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তার সুবিধা আদায় করে নিয়েছে। সুতরাং আমেরিকা খুব ভালো করে জানে এদের সাথে ওইভাবে খেলতে পারবে না, বাংলাদেশের সাথে যেভাবে তারা খেলবে ভারত এবং চীনের সাথে সেভাবে খেলবে না। সুতরাং ভারত এবং চীন বৈরী সম্পর্কযুক্ত দুইটি দেশ, কিন্তু তাদের বাণিজ্যে কোনো বাধা হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র। উভয় রাষ্ট্র নিজেদের বাণিজ্য উন্নত করার জন্য তারা কাজ করে যায় প্রতিনিয়ত। এই সকল আবেগ আমাদের ভিতরে আছে, যেমন ভারত বাংলাদেশের সম্পর্কের সাথে তাদের বাণিজ্য অনেক সময় বলে যে ভারত বয়কট। আসলে বাস্তবতা আপনি কোনো দেশের সাথে থেকে যখন আমদানি করবেন তখন বাস্তব ভিত্তি হচ্ছে নিজের স্বার্থেই আপনি আমদানি করেন। ইন্ডিয়া থেকে আমদানি করেন কোন স্বার্থে? আপনি ওই জিনিসটা মিশর থেকে পারবেন না। আপনার নিজের স্বার্থে কম দামে সঠিক কোয়ালিটি গুণগত মানসম্পর্ক পণ্য আনতে হলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে পারবেন না, সেখানে কয়েক গুণ বেশি খরচ পড়বে। সুতরাং আমদানি রপ্তানি দুইটাই একটা দেশের স্বার্থে তো হয়, এখানে অন্য দেশের স্বার্থে আপনি এটি ক্রয় করেন না। যাই হোক, এটাও একটি ভূরাজনৈতিক ভৌগোলিক এবং কূটনীতির বিষয়, যেখানে আমাদের প্রচণ্ড মাত্রার ল্যাকেজ রয়েছে। বন্ধুরা, আমার পরিপূর্ণ থাকবে, সর্বাগ্রে থাকবে আমার স্বার্থ, সামনে কোন দেশ সেটা কোনো বিষয় না। আর এটাই হয় না, অনেক সময় হয় অতি বিদ্বেষ বা অতি ভালোবাসা, দুটোই মূলত ক্ষতিকর। অতি প্রীতিও ক্ষতিকর, অতি বিদ্বেষও ক্ষতিকর। দেশের স্বার্থ এখানে থাকে না। আসলে একটা ফ্যাক্ট এখানে বলতে চাচ্ছি, তা হচ্ছে চীন যে ইরানের কাছে এই সকল সমরাস্ত্র বিক্রি করেছে, এটি আসলে হয়তো ইরানও জানে না। তবে একটা বিষয় আপনাদের বলে রাখতে চাই, রাশিয়ার সাথে ইরানের যুদ্ধ বিমানের চুক্তি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ ব্যাপারে সুনির্দিষ্ট সংবাদ প্রকাশ করেছে। এটি 2027 সালের মধ্যে Su-35 এবং Su-30 মতো যুদ্ধ বিমান তারা অনেকগুলো হাতে পেতে পারে এবং দীর্ঘমেয়াদে সে সংখ্যা অনেক পৌঁছে যেতে পারে, সেটি 48টির মতো হতে পারে। Su-35 এবং Su-30 যুদ্ধ বিমানগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এদের হাতে থাকা সবচেয়ে অত্যন্ত অ্যাডভান্স যুদ্ধ বিমান। আর যদি কোনোভাবে ইরান এগুলোকে নিতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের এয়ার পাওয়ারের ভারসাম্য বদলে যাবে। আর যদি চীনের কাছ থেকে এই মাল্টি কম্ব্যাক্ট এয়ারক্রাফট তারা নিতে পারে, মধ্যম ভরের বা মিডিয়াম ওয়েট জেট-এন-সি যুদ্ধ বিমানগুলো তারা নিতে পারে, এর আরেকটা আপগ্রেড ভার্সন ডি আসছে, সেগুলো তারা নিতে পারে, সেটি মধ্যপ্রাচ্যের পুরো ভারসাম্যকেই বদলে দেবে। তুলনামূলক কম দামে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জেট-এন-সি এর জুড়ি মেলা ভার। মূলত জেট-এন-সি প্রথম দেশ হিসেবে পাকিস্তান নিয়েছে 24টা ভারতের রাফাল যুদ্ধ বিমানগুলোকে আসলে মোকাবেলা করার জন্য। এখানে আপনার ইরানের সাথে কথা হচ্ছে। আসলে বর্তমান বৈশ্বিক ব্যবস্থাপনায় ইরানের যুদ্ধ বিমানের সংগ্রহের ব্যাপারটি পুরো সীমিত হয়ে আসছে। তাদের রাশিয়া এবং চীন ছাড়া আপাতত কোনো ওয়ে নাই বিশ্বের অন্য কোনো সোর্স থেকে যুদ্ধ বিমান ক্রয় করার, কারণ পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ যুদ্ধ বিমান বিক্রয় করে থাকে। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কনসোর্টিয়াম আছে, বিএই সিস্টেম, অন্য যে কনসোর্টিয়াম আছে, বিশেষ করে ইটালি, ফ্রান্স, বিশেষ করে ইটালি, আপনার ব্রিটেন এবং স্পেন, তারা জার্মানি সম্মিলিতভাবে ইউরোফাইটার টাইফুন বানায়, ফ্রান্স রাফালে বানায়, আর আমেরিকা বানায় কয়েকটা যুদ্ধ বিমান F-16, সেটি তাদের রপ্তানি। আর F-15 স্ট্রাইক ইগল, এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ আর ইসরায়েলের কাছে রপ্তানি করে। আর তাদের হাতে যেটা একেবারে র্যান্ডম যুদ্ধ বিমান তারা সব জায়গায় রপ্তানি করে থাকে, সেটি হচ্ছে F-16 ফাইটিং ফ্যালকন। এই F-16 ফাইটিং ফ্যালকন দিয়ে মূলত তারা বিশ্বব্যাপী নিজেদের যুদ্ধ বিমানের আধিপত্য ধরে রেখেছে। তবে এটি তৃতীয় প্রজন্মের, এটি এখন আর চলে না। তারা জোড়াতালি দিয়ে এখানে নতুন রাডার এগুলো দিয়ে F-16 ফাইটিং ফ্যালকন ভাইপার, F-16 ফাইটিং ফ্যালকন 70/72 এই সকল যুদ্ধ বিমানকে আসলে পুরনো মত নতুন করে বোতলে দিচ্ছে, যেটি আসলে কার্যক্ষমতা সম্পন্ন এই সকল যুদ্ধ বিমানের সাথে টিকে থাকা খুবই কঠিন বলে আমি মনে করি। তারপর আমি একটা জিনিস আপনাদের বলবো, আমি ছোটোবেলা থেকে F-16 ফাইটিং ফ্যালকনের এই লিজেন্ডারির ফ্যান, কারণ এটি তার অবস্থান থেকে এমন কোনো যুদ্ধ বিমান আপনি পাবেন না যে তার শুরু থেকে এখনও পর্যন্ত সেভাবে সার্ভ করে আসছে। এখনও পর্যন্ত সে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান আছে, খুবই অ্যাক্টিভ এবং অ্যাডভান্স। আপনি ভারতের যে
যে আপনার তাদের যে মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট আপনার হলতেজাস রয়েছে, এর চেয়ে খুব অ্যাডভান্স এই F-16 ফাইটিং ফ্যালকন। 30 বছর পুরনো হলো এই ভারতের এই বাঙালি মাল থেকে ওটা আগাইয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের যে F-17 থান্ডার, এই যে বাঙালি মাল মূলত এটা F-7BG এর একটা ডাইভার্ট কপি। এটা এমনভাবে উপস্থাপন করা হয় কেমন জানি এটি একেবারে পুরো F-35 লাইটিং 2 এর মতো যুদ্ধ বিমান। আসলে আপনি নবডান্ডা যাই বলেন না কেন, F-16 ফাইটিং ফ্যালকনের সমকক্ষ এগুলো না। সুতরাং আপনি এখানে F-16 ফাইটিং ফ্যালকন এখনও যারা মধ্যম পাল্লার বা যারা বাজেটের ব্যাপারটা আছে তারা এটি নিতে পারে। তবে এখনও যদি আপনি ওয়ারনামেন্ট নেন, F-16 ফাইটিং ফ্যালকনের সাথে বাজেট ক্রস করে যাবে আমাদের মতো দেশের জন্য। তবে আমরা মধ্যম পুরনোগুলো কিনতে পারি। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র কেনা বিভিন্ন শর্ত আবদ্ধ থাকে, এটি আপনি ইন জেনারেল যুদ্ধে ব্যবহার করতে পারবেন না। আর যেটি আপনি শোপিস হিসেবে সাজিয়ে রাখবেন, ব্যবহার করতে পারবেন না, এই ঘোড়ার মাঠটা কিনে আসলে লাভটা কি আমার বোধগম্য নয়। আপনি যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটিং ফ্যালকন কিনবেন, সে বলে দেবে ভারতে এর দিয়ে হামলা চালাতে পারবেন না। আরে ভাই, আমার যুদ্ধ ভবিষ্যতে কোনোদিন যদি হয় সেটা তো ভারতের সাথেই হবে, তাহলে আমার এইটা কিনে লাভ কি? এখানে হলো কাহিনী। এখন দেখা যাক শেষ পর্যন্ত আমাদের দেশ আসলে কি করে। তবে পরিপূর্ণভাবে একটা বিষয় আপনাদের বলতে চাই, যেটা আপনার রেলিভেন্ট হিসেবে চলে আসলো আমাদের দেশের কথা। আসলে ইরান এখনও পর্যন্ত এই আপনার জেট-এনসি যুদ্ধ বিমান ক্রয় করেছে চীনের কাছ থেকে, এমন কোনো বাস্তবসম্মত উদাহরণ বা বাস্তবসম্মত প্রমাণ এখনও পর্যন্ত আমরা পাইনি। যদি পেয়ে থাকি তাহলে আপনাদের সামনে দ্রুততম সময়ের মতো নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।